নমস্কার, শুনছেন সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। এই রকমই হচ্ছে প্রায়। এখানে আসা পর্যন্ত হৈমন্তী মাঝে মাঝে অত্যন্ত হতাশ ও বিমর্ষ হয়ে পড়ছে। এখন তার বিন্দুমাত্র ভালো লাগছিল না, সুখ না, তৃপ্তি না, স্বস্তিও না। নিজের ওপরেই সে অসন্তুষ্ট, বিরক্ত হয়ে উঠেছিল। কোনো কিছু লক্ষ্য না করে ঝোঁকের মাথায় খানিকটা পথ হেঁটে এসে হৈমন্তী দাঁড়ালো। সামনে হাসপাতাল ঘর। চোখ তুলে দেখল, দেখে বিতৃষ্ণা অনুভব করল। নিজের সঙ্গে এই হাসপাতালের কোনো রকম সম্পর্ক আছে বলেও তার মনে হলো না। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হৈমন্তী অন্যদিকে মুখ ফেরালো, তারপর ফিরতে লাগলো। মা জানতে চেয়েছে তারপর হৈমন্তী কি করবে। স্পষ্ট করে মা ঠিক সে কথাটা বলেনি, তবে মার কথার ওই রকমই মানে দাঁড়ায়। তুমি বরাবরই তোমার মতে কাজ করলে, আমার কোনো কথাই শুনলে না। এখনো যদি তুমি তোমার ভালো মন্দ না বোঝো, আর কবে বুঝবে? তোমার বেশ বয়স হয়েছে, এভাবে ভেসে বেড়ানো আমার আর পছন্দ নয়। মার চিঠির আরও কোনো কোনো কথা মনে পড়ায় হৈমন্তী অতি তিক্ত অসন্তোষ অনুভব করল। সুরেশ্বর শিশু নয়, অজ্ঞান নয়। হৈমন্তী কেন এখানে এসেছে সুরেশ্বর যে বোঝে না তাও নয়। এই আশ্রম বলো, আদর্শ বলো, এর ভালো মন্দ কিছু থাক তা সুরেশ্বরের। অন্ধ আতুরের সেবার জন্য হৈমন্তী এখানে আসেনি। ডাক্তারিটা তার পেশা, জীবন নয়। এই পেশার জন্য হৈমন্তীর মাথা ব্যথা ছিল না, এখনও নেই। যদি সে পেশার জন্য কাতর হতো তবে এখানে এই জঙ্গলে আসতো না, কলকাতায় থাকতো। তাতে রোজগার হলে হতো, না হলেও সে মরে যেত না। সুরেশ্বর সমস্তই বোঝে, বোঝে বলেই নিজের প্রয়োজন মেটাতে হৈমন্তীকে এখানে এনেছে। অথচ কত নিষ্পৃহ হয়ে বলতে পারল, হৈমন্তীর যদি এখানে ভালো না লাগে সে চলে যায়, সুরেশ্বর তাকে আটকাবে না। মানুষ কত বদলে যায়। আজকের সুরেশ্বরকে দেখলে হৈমন্তীর অতি পরিচিত সেই সুরেশ্বরকে আর চেনাই যায় না। হৈমন্তী চোখ তুলল। বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মালিনী বারান্দায় বসে আপন মনে গান গাইছে। সন্ধেবেলায় মাঝে মাঝে সে এইভাবে গান গায়। মালিনীর গলা মেঠো কিন্তু মিষ্টি। গানের সুরটা শুধু হৈমন্তীর কানে গেল, কি গাইছে বুঝল না, শোনার আগ্রহ অনুভব করল না। মুখ তুলে আকাশের দিকে তাকালো হৈমন্তী। তারায় তারায় ভরা, চোখের মনির মতো কালো যেন আকাশটা। ঠান্ডা বাতাসে সামান্য সময় দাঁড়িয়ে থাকলো হৈমন্তী। মালিনী গান থামালো, কি যেন বলল। হৈমন্তী অন্য মনস্কতা হেতু শুনতে পেল না। অন্ধকারে কোথাও কিছু উড়ে গেল, কোনো পাখি। সে বারান্দায় উঠে এলো। মালিনী অল্প তফাৎ থেকে বলল, বৃষ্টি বাদলার দিনে অন্ধকারে মাঠে অত ঘুরবেন না হেমদি। হৈমন্তী কোনো জবাব দিল না। ঘরের দরজায় শিকল তোলা ছিল, খুলে ভিতরে এলো হৈমন্তী। লণ্ঠন জ্বলছে মিটমিট, সবই অস্পষ্ট। জানলার কাছে এসে দাঁড়ালো, তারপর বিছানায় গিয়ে বসল। শেষে গা এলিয়ে বিছানার পাশে পা রেখে শুয়ে পড়ল। সুরেশ্বর এরকম ছিল না, বড় বেশি রকম পরিবর্তন হয়েছে। স্বাভাবিক পরিবর্তন নয়, অস্বাভাবিক। হৈমন্তী এতটা কল্পনা করেনি, চিন্তাও করেনি। আজ সুরেশ্বরকে দেখলে বা তার কাছাকাছি বসলে হৈমন্তীরই সন্দেহ হয় ওই মানুষটি একসময় দিবারাত্র হেম হেম করেছে কিনা। তখন মনে হতো হেম ছাড়া সুরেশ্বর কিছু ভাবতে পারে না। হৈমন্তীর বুকের তলায় সব যেন আস্তে আস্তে অসাড় হয়ে আসছিল এবং অদ্ভুত এক শূন্যতা সৃষ্টি হচ্ছিল। এই শূন্যতা এত বেশি রকম নিজস্ব যে একমাত্র অস্পষ্টভাবে অনুভব করা যায় মাত্র, বলা যায় না, চিন্তা করা যায় না। কিশোর বয়স থেকে হৈমন্তী সুরেশ্বরকে দেখছে। তখন সুরেশ্বরের বয়স কম ছিল। সমস্ত চেহারার মধ্যে অত্যন্ত স্বচ্ছ নির্মল এক সৌন্দর্য যেন মাখানো থাকত। দেখতে ভালো লাগতো, মন প্রসন্ন হতো। চরিত্রে কোথাও এমন এক মিষ্টতা ছিল সুরেশ্বরের, যা সকলকে আকর্ষণ করত, আনন্দ দিত। মামা ঠাট্টা করে বলতেন, ছোকরা সুর অসুর নয়, একেবারে সুরাসুর। সুরেশ্বর পুরোপুরি সুপুরুষ ছিল না, তবে সুদর্শন ছিল। ওর মা অসামান্য সুন্দরী ছিলেন। মার সেই রূপ সুরেশ্বর পায়নি।
মুখের সৌন্দর্য মাত্র পেয়েছিল, যেন ওর মা ইচ্ছাকৃতভাবে সন্তানকে নিজের সবটা দিতে চাননি। দিলে সুরেশ্বরের অমঙ্গল হতো। বাবার মতনই ময়লা রং পেয়েছিল ও। বাবার মতনই মাথায় কিছুটা খাটো ছিল, দোহারা গড়ন। নিতান্ত পুরুষ বলে সুরেশ্বরের মুখে সৌন্দর্য ছিল, লাবণ্য ছিল না। লাবণ্য থাকলে মেয়ে বলেও মনে হতে পারত। জোড়া ভুরু, টলটলে দুটি চোখ, মণি ঈষৎ নীলছে, কোমল নিবিড় দৃষ্টি, নিখুঁত দুটি ঠোঁট। সুরেশ্বরের তখন যৌবন। সুরেশ্বর সামনে এলে হৈমন্তীর মনে হতো খোলা জানলা দিয়ে যেন আলো বাতাস ভরা এক সকাল এসেছে। সেই সুরেশ্বর দেখতে দেখতে বয়সের বাহ্য চাঞ্চল্য কাটিয়ে উঠল। হৈমন্তীও কিশোরী বয়স উত্তীর্ণ হয়েছে। সুরেশ্বরের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক যা, সেটা নিকট আত্মীয়তার নয়। হৈমন্তীর মা দূর সম্পর্কে সুরেশ্বরের মার বোন হতেন। যোগাযোগও বড় একটা ছিল না শেষের দিকে, থাকার কথাও নয়। হৈমন্তীরা কলকাতায়, সুরেশ্বরের মা দেশের বাড়িতে। তাছাড়া উনি ততদিনে মারাও গেছেন। মার কাছে হৈমন্তী শুনেছে মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না। সুরেশ্বরের যখন বছর 30 বয়স, ওর বাবাও মারা গেলেন। হৈমন্তীদের কলকাতার বাড়িতে সুরেশ্বরের আসা যাওয়া তখন থেকেই বাড়ে। তার আগে কলেজে পড়ার সময় কয়েক বছর নিয়মিত আসা যাওয়া করলেও মধ্যে কয়েক বছর সুরেশ্বর তেমন আসেনি। তখন সে কলকাতায় থাকতো না। বলতে গেলে হৈমন্তী প্রথম কৈশোরে কিছুদিন সুরেশ্বরকে বাড়িতে আসতে যেতে দেখেছিল। তারপর দেখল বছর 5 পরে, যখন সে কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনে পা দিয়ে দাঁড়িয়েছে। আগের দেখাটা তেমন যদি নাও হয়, তবে বিরতির পর নতুন করে সুরেশ্বরকে দেখাটা হঠাৎ যেন কিছু আবিষ্কারের মতন। তখন যে কি হয়েছিল আজ আর তা মনে করতে পারে না হৈমন্তী। শুধু মনে পড়ে নিজের শরীরের ছায়া যেমন সর্বক্ষণের সঙ্গী, সুরেশ্বরের চিন্তাটাও তেমনই তার চেতনা অর্ধচেতনার মধ্যে সর্বদা বিরাজ করত। তারপর যা ঘটল সেটা যেন বজ্রপাত। কোথাও কোনো মেঘ না, আভাস নয়। জ্বর গায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে শুয়ে হৈমন্তী হঠাৎ একদিন মাঝরাতে ঘুম ভেঙে বসে কাঁচতে কাঁচতে রক্তবমির মতন রক্ত ফেলল। তারপর অল্প অল্প। ডাক্তার মুখ ভার করল। মামা বেচারি ভয় ভাবনায় নীল। মা সারাক্ষণ বিছানার পাশে বসে। সুরেশ্বর ছিল, ছোটাছুটি শুরু করল। 3-4টি সপ্তাহ সবাই উদ্বেগের মধ্যে বসে থাকল। কি হয়েছে সঠিক করে বলার সাহস যেন কারো নেই। শেষে বোঝা গেল ব্যাধিটা রাজব্যাধি। বড় ভাই চা বাগানে চাকরি করত। বিয়ে করেছিল 4 আনি মেম সাহেব। মানি অর্ডারে 102 টাকা পাঠিয়ে কর্তব্য শেষ করল। অন্য ভাই ছোট, স্কুলে পড়ে। মামার উপার্জনেই সংসার চলত। বিয়ে থা করেননি মামা, কিন্তু তার উপার্জন এত নয় যে ডাক্তারদের পরামর্শ মতন রাত চিকিৎসা হতে পারে। এ সময় যা করার সুরেশ্বরই করেছিল। বল ভরসা আশা বলতে সে ছিল 12 আনা। প্রথমে বাড়িতে সাময়িক চিকিৎসা, বাইরের হাসপাতালে 1.5 বছর, আবার বাড়ি। শেষে কিছুদিন ঘাটশিলায় থেকে তবে হৈমন্তী মুক্তি পেল। এই ব্যাধি হৈমন্তীকে 2টো জিনিস দিয়েছিল, সুরেশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা ও প্রেম। আর সে অনুভব করেছিল সংসারের আর 5টা সাধারণ মেয়ের মতন কর্মক্ষম না হতে পারলে তার হীনতা বোধ সে অতিক্রম করতে পারবে না। সুরেশ্বর বলল ডাক্তারি পড়তে। এক সময় হৈমন্তীর ওটা স্বাদ ছিল। পড়ার কথা উঠলে মা আপত্তি করল। মামাও সন্দেহ করল শরীরে কুলবি কিনা। যে ডাক্তার হৈমন্তীকে সাময়িক চিকিৎসা করেছিলেন তিনি বললেন, চমৎকার পারবে, না পারলে আত্মবিশ্বাস হারাবে, পারলে তুমি জিতে গেলে। তাছাড়া তোমার শরীর তো চমৎকার হয়েছে। হৈমন্তী জীবন ফিরে পেয়ে তাকে পুনর্শর্ত করতে চায়নি। আবার এখন ঠিক ডাক্তারি পড়তেও নয়, অন্য কিছু হলে ভালো হতো। সুরেশ্বরের আগ্রহে সে ডাক্তারি কলেজে ভর্তি হলো, যেন সুরেশ্বরের মনোবাসনা বা শখ পূর্ণ করাতেই সে বাধিত হবে। অসুস্থতার 2-2.5 বছর হৈমন্তী যে সুরেশ্বরকে দেখেছে, সে সুরেশ্বর হৈমন্তীর নিকটাত্মীয়েরও অধিক। সুরেশ্বরের জীবন যেন তার মরা বাঁচার উপর নির্ভর করেছে। হেম বেঁচে থেকে সুরেশ্বরকে বাঁচিয়ে রেখেছে। সুরেশ্বরও হেমের আয়ুদ্বীপ হয়ে থেকেছে। হেম,
তুমি সবসময় বাঁচার ব্যাকুলতা নিয়ে বাঁচবে, ব্যাকুলতা ছাড়া বাঁচা যায় না। হেম, মনে কখনো সন্দেহ এনো না, সন্দেহ করে বাঁচা যায় না। সুরেশ্বর এইসব বলতো, চিঠিতে লিখত, ছুটে ছুটে দেখতে যেত হাসপাতালে অশেষ কষ্ট করে। বলতো, দূর, একটা রাত জাগা কি কষ্ট নাকি? তোমাকে দেখতে আসছি, ঘুমটুম চোখের 10 হাত দূরে থাকে। বাহ, অনেক ইমপ্রুভ করেছো, মার্ভেলাস। ঘাটশিলায় বাড়ি নিয়ে থাকার সময় মা ছিল আর সুরেশ্বর। শীতের সকালে গরম কাপড়ে সতর্ক ও সাবধানে হৈমন্তীকে ঢেকে নিয়ে সুরেশ্বর বেড়াতে যেত। দুপুরে গ্রামাফোন বাজিয়ে শোনাতো, গল্পের বই পড়ত, বিকেলে আবার বেড়াতে নিয়ে যেত। সন্ধেবেলায় কত রকম গল্প। এই সাহচর্য এবং সঙ্গ এত অন্তরঙ্গ ও উষ্ণ ছিল যে হৈমন্তীর মনে হতো তার বসনে, অঙ্গে, হৃদয় এবং ত্বকেও যেন সুরেশ্বরের সর্বক্ষণ স্পর্শ আছে। হৈমন্তী যখন আর অসুস্থ নয়, রাহুমুক্ত জীবনের স্বাদ উপভোগ করে প্রতিনিয়ত সুখী, নির্ভার, নিশ্চিন্ত ডাক্তারি কলেজে পড়তে ঢুকেছে, তখনও সুরেশ্বরকে দেখে বোঝা যেত না তার দিক থেকে হৈমন্তীর প্রতি কোনো উপেক্ষা আছে। ডাক্তারি পড়ছে যখন হৈমন্তী মাঝামাঝি, তখন সুরেশ্বর কলকাতা ছাড়ল। বলল, একটু বেরিয়ে আসি। মাস 2 পরে ফিরল, তারপর আবার বাইরে গেল। বলল, একটা কিছু করব ভাবছি, দেখি। কলকাতা আর ভালো লাগছে না। তখন থেকে সুরেশ্বর কেমন যেন, আসে আবার চলে যায়। চাকরি বাকরিতে ওর কোনো কালেই গা ছিল না, কখনো এটা করত, কখনো সেটা। এই যে সুরেশ্বর কলকাতা ছেড়ে উধাও হতো, 2-4-6 মাস আর আসতো না, কিন্তু যোগাযোগ নষ্ট করত না, চিঠিপত্র লিখত। হৈমন্তী এটা পছন্দ করত না। সুরেশ্বরের অদর্শন প্রথম প্রথম তাকে ব্যথিত ও চিন্তিত করত। পরে সহ্য হয়ে গেল। পড়া প্রায় শেষ হয়ে এসেছিল, ছেড়ে দিতেও ইচ্ছে হতো না। অথচ যার জন্য এত আগ্রহ করে পড়া, সে কাছে না থাকায় মন বিমর্ষ থাকত। ডাক্তারি পাশ করার পর সুরেশ্বর আবার তাকে চোখের ডাক্তারি পড়ে নিতে লিখল। নিজেও এসেছিল একবার। হৈমন্তীর আর ইচ্ছে ছিল না, কিন্তু সুরেশ্বরের অনুরোধ ও ইচ্ছা সে না রেখেও পারল না। ততদিনে সুরেশ্বর গুরুরিয়ায় এসে বসেছে, হৈমন্তীকে তার প্রয়োজন ছিল। হৈমন্তী ভেবেছিল সে সুরেশ্বরের সমস্ত ইচ্ছা পূর্ণ করেছে, সুরেশ্বরও তার ইচ্ছা পূর্ণ করবে। কেন যে আজকাল তার দ্বিধা এসেছিল, মনে হতো সেই সুরেশ্বর যে তাকে মৃত্যু থেকে জীবনে ফিরিয়ে এনেছে, বিস্বাদ বিবর্ণ মুখে মাছি বসা এক জগৎ থেকে সে যেন আড়ালে কোথাও সরে যাচ্ছে। হৈমন্তীর এটা সহ্য হতো না। মা বুঝতে পেরেছিল সুরেশ্বরকে অকারণ কাছে টানার চেষ্টা। হৈমন্তী বোঝেনি, বুঝতে রাজি হয়নি। একরকম বেপরোয়া হয়ে এবং কিছুটা আশা নিয়েই হৈমন্তী এসেছিল। এখানে এসে দেখেছে সুরেশ্বর অন্য মানুষ। নিজের জীবনের জন্য হৈমন্তী সুরেশ্বরের কাছে এত বেশি রকম কৃতজ্ঞ যে কখনো ওই মানুষটিকে সে বেদনা দিতে চায়নি, এখনো চায় না। সুরেশ্বরকে আঘাত করলে, তাকে পরিত্যাগ করলে সুরেশ্বর সহ্য করে নেবে, কিন্তু হৈমন্তীর মর্যাদা থাকবে না। সুরেশ্বর তাকে সমস্ত দিক থেকে ছোট, হীন করতে পারে না। যদি এমন হয় সুরেশ্বর তার প্রতি করুণা করে এসেছে, যদি এমনও হয় যে সুরেশ্বর যে সাহায্য হৈমন্তীকে করেছিল আজ তার প্রতিদান চাইছে মনে মনে, তবু হৈমন্তী সুরেশ্বরকে এই মর্যাদার প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেতে দেবে না। তুমি মহানুভব, উদার, আমি স্বার্থপর, ঋণী, প্রবঞ্চক, এই অহংকার যেন তোমার না থাকে। হৈমন্তী শুয়ে শুয়ে অনুভব করল দমকা প্রবল বাতাসে তার জানলার পর্দা ফুলে উঠেছে, শব্দ হচ্ছে, যেন হঠাৎ পর্দাটা ছিঁড়ে গিয়ে অবরুদ্ধ বাতাস ঘরে ঢুকে সব তছনছ করে দেবে। পথের মধ্যে দাঁড়িয়ে না থেকে হৈমন্তী একা একা ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। তার হাতে সামান্য কটা জিনিসপত্র, বাকি সবই মালিনীর কাছে। বাড়ি থেকে বেরিয়ে অল্প একটু এসেই মালিনীর কি যেন হলো, অপ্রতিভ মুখে বলল, আমায় একবার বাড়ি যেতে হবে হেমদি, আপনি বেড়াতে বেড়াতে এগোন, আমি আসছি। আশপাশ দেখতে দেখতে হৈমন্তী এগোচ্ছিল। বেশ লাগছে চোখে। পাথর বাঁধানো রাস্তা, দুধারে অনেকটা তফাতে তফাতে কাঠের খুঁটির মাথায় ইলেকট্রিক তার টেনেছে, গাছগাছালিও কম নয়। পথের দুদিকেই ছাড়া ছাড়া বাড়ি, খোলা মেলা, বাগান টাগান আছে।
খুব শৌখিন বাড়িগুলো একেবারে ফাঁকা ফটক বন্ধ, নানান রকম নাম। ছোটখাটো বাড়িগুলোতে মানুষজন আছে। পাড়াটা খুবই ভালো। মালিনীদের বাড়ি অবশ্য খানিকটা পিছিয়ে, সদর রাস্তা থেকে 4-5টা বাড়ি ভেতরে। একসময় মালিনীর বাবা যখন বাড়ি করেছিলেন তখন নাকি এখানে লোক আসতো না। তারপর হুড়মুড় করে কত পয়সাওয়ালা লোক এসে গেল, বাড়ি করলো, ফেলে রাখলো, ছুটি ছাটায় আসা যাওয়া করতে লাগলো। কে জানতো বলুন হিন্দি, শেয়াল রাজার এত বড় লেজ গজাবে? তবু রক্ষে বাবাই মাথা গোজার জায়গাটুকু করেছিল, নয়তো আমরা রাস্তায় দাঁড়াতাম। কথাটা ঠিকই বলেছে মালিনী। হোক না কেন দুখুপড়ির ঘর, শ্যাওলা ধরা চেহারা, চিট দেওয়াল, টালি ছাওয়া বাড়ি, তবু তো বেচারিদের মাথা গোজার আশ্রয়। এই আশ্রয় ওদের কাছে কতটা তা ওরাই বোঝে। রাস্তাটা ভালো, কিন্তু ধুলো ওড়ে বড়। এলোমেলো, ঘোট ঘোট ঘূর্ণি বাতাস, মাঝে মাঝে ধুলো উঠছিল। হৈমন্তী নাকে রুমাল চাপা দিল না, কেন যেন ধুলোর গন্ধটা তার ভালোই লাগছিল। শৌখিন বাড়িগুলোর ফটকে মাধবীলতা, জুই, আরও কত লতাপাতা। এক বাড়ির গেটের দুপাশে ইউক্যালিপটাস গাছ, লিকলিকে চেহারা, সোজা উঠে গেছে। হৈমন্তী গাছ দুটোর গা মাথা দেখতে গিয়ে আকাশ দেখল। চমৎকার এক টুকরো লাল মেঘ, হাঁসের মতন গড়ন, যেন পাখা গুটিয়ে ভাসতে ভাসতে চলেছে। আরও কয়েক পা এগিয়ে এসে হৈমন্তীর হঠাৎ নজরে পড়ল তার খুব কাছাকাছি মুখোমুখি এক ভদ্রলোক তার দিকে তাকিয়েই এগিয়ে আসছেন। চেনা নাকি চেনা নয়, কোথায় যেন দেখেছি। চোখ এবং স্মৃতি অকস্মাৎ ঘোলাটে হয়ে আবার পরিষ্কার হয়ে আসার সঙ্গে সঙ্গে হৈমন্তী থমকে দাঁড়িয়ে পড়ল। উল্টো দিকের ভদ্রলোকও মুখের সামনে। ঈষৎ বিমূঢ়তা এবং অস্বস্তি যেন উভয় পক্ষই অনুভব করল। আপনি? অবনী বিস্মিত হয়ে বলল। হৈমন্তীর তখনও পুরোপুরি বিমূঢ়তা কাটেনি, ইতস্তত ভাব করল। এই তো। এদিকে কোথায়? অবনী স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল। একজনের সঙ্গে এসেছিলাম। হৈমন্তী ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে দূরের পানে ইঙ্গিত করল। তারপর হাসবার মতন মুখ করে বলল, একটু কাজ এসে বাড়ি গিয়েছে, আসবে এখুনি। আপনি এখানে? অবনী হাত বাড়িয়ে রাস্তার পাশে একটা বাড়ি দেখালো, বলল, আমার বাড়ি, অফিস থেকে ফিরছি। হৈমন্তী মুখ ফিরিয়ে বাড়িটা দেখল। একেবারে তার ডান পাশে বাগান খানিকটা, তারপরই বাড়ি, বারান্দা দেখা যাচ্ছে। হৈমন্তী কি বলবে ঠিক করতে না পেরে সাধারণ আলাপ করার গলায় বলল, এদিকে বেশ ভালো ভালো বাড়ি দেখছি। তা দেখবেন, কিছু পয়সাওয়ালা লোক আছে, বাড়ি করে রেখেছে, এখানে থাকে না, ছুটিতে আসে। তবে এদিকের অ্যারিস্টোক্রেট পাড়া ওপাশে, কলকাতা পাটনার ধনী ব্যক্তিদের ব্যাপার। অবনী হাসির মুখ করল। কি ভেবে লঘু সুরে অবনী আবার বলল, আমি কিন্তু বাড়ির মালিক নই, ভাড়াটে। হৈমন্তী কিছু বলল না, হাসল। অবনী সামান্য অপেক্ষা করে আবার বলল, কেমন লাগছে নতুন জায়গা? তাকালো হৈমন্তী। অবনী নিষ্পলক চোখে তাকিয়ে আছে, দৃষ্টিটা কৌতূহলের না কৌতুকের ঠিক বোঝা যায় না। মন্দ না। বাইরে থেকে এসে প্রথম প্রথম ভালোই লাগে। হ্যাঁ, খুব ফাঁকা, জঙ্গলই প্রায়। আপনাদের আশ্রম তাহলে ভালোই চলছে? অবনী ঠাট্টা করছে কিনা বোঝা গেল না। চলছে। হৈমন্তী সসংকোচে হাসল সামান্য। আপনি তো কই আর এলেন না? অবনী কিছু বলতে যাচ্ছিল, সংযত হলো, বলল, যাব একদিন, সুরেশ্বরবাবুর নেমন্তন্ন আছে। হৈমন্তী পিছন দিকে তাকালো। মালিনীর এখনো দেখা নেই, কি যে করছে কে জানে। অবনী লক্ষ্য করল হৈমন্তী সামান্য অধৈর্য হয়ে উঠেছে। বলল, আমার বাড়িতে বসবেন খানিক? না না, থাক, অন্য একদিন বসবো, বেড়াতে আমার ভালোই লাগছে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় কতক্ষণ? অবনী বলল, চলুন তাহলে, আপনাকে খানিকটা এগিয়ে দিই। থাক না, আপনি অফিস থেকে ফিরেছেন, আবার এখন কষ্ট করে। হৈমন্তী আপত্তি জানাবার চেষ্টা করল। কি আর কষ্ট বলুন, আস্তে আস্তে হাঁটি, ততক্ষণে আপনার সঙ্গী এসে পড়বে। হাঁটতে হাঁটতে আবার বলল, কে এসেছে সঙ্গে? একটি মেয়ে, ওখানেই থাকে, বাড়ি এখানে। অবনী তেমন কোনো মেয়েকে খেয়াল করতে পারল না। সুরেশ্বরের কি একটা নারী আশ্রমও আছে নাকি?
অবনী মনে মনে কৌতুক বোধ করল। হৈমন্তী হঠাৎ শুধল, আপনি এখানে অনেক দিন থেকেই আছেন? না, 2 বছর। তবে তো অল্প দিনই। কেমন লাগে আপনার? খারাপ কি? হৈমন্তী মুখ ফিরিয়ে অবনীকে লক্ষ্য করবার চেষ্টা করল। শেষে বলল, এদিকটা মন্দ নয়, লোকজন, হাটবাজার, আলো, বেশ শহর শহর ভাব। আমাদের ওদিকটায় একেবারে চুপচাপ। কলকাতা থেকে এসে মনে হয় জলে পড়ে গিয়েছি। হৈমন্তী হাসল। অবনী হৈমন্তীকে দেখতে চাইল। এই আলোয় তেমন করে হৈমন্তীর চোখ দেখা যায় না। অবনী বলল, কোথায় থাকতেন কলকাতায়? ভবানীপুর। আপনিও কি কলকাতায়? বাদুরবাগানে। অবনী হাসল হঠাৎ, তারপর বলল, প্রায় বাদুরের মতনই। হৈমন্তী কিছু বুঝল না, কিন্তু অবনীর হাসিটা কানে লাগলো। কিছু না বুঝেও কেমন হাসির মুখ করল হৈমন্তী। চুপচাপ আরও কয়েক পা এগিয়ে এসে অবনী বলল, আপনার ডাক্তারি কেমন চলছে? এবারে হৈমন্তী হেসে ফেলল। অবনী এমনভাবে কথাটা বলেছে যেন মনে হয় হৈমন্তী সদ্য একটা ডিসপেন্সারি খুলে বসেছে। হৈমন্তী বলল, হ্যাঁ, এখনো হাত যশ হয়নি। অবনী বোধহয় বুঝতে পারল। বুঝতে পেরে হালকা গলায় হাসল। হৈমন্তী বেশ সপ্রতিভ হয়ে উঠেছিল। বলল, ডাক্তার উকিলদের কেমন পসার তা নাকি রুগী আর মক্কেলদের জিজ্ঞেস করতে হয়। আমার তো পসার নেই। ছুটতে ছুটতে মালিনী ততক্ষণে এসে পড়েছে। এসে অবনীকে দেখে বোকা হয়ে গেছে যেন। হৈমন্তী বলল, এত দেরি তোমার? মালিনী আড়ষ্ট, কোনো কথা বলল না। অবনী মালিনীকে দেখল, দেখা মুখ। বাস পাবো তো? হৈমন্তী শুধল। মাথা হেলিয়ে মালিনী জানালো, হ্যাঁ, পাওয়া যাবে। অবনী ঘড়ি দেখল হাতের, এখনো মিনিট 15 আছে। তাড়াতাড়ি যান, পেয়ে যাবেন। আচ্ছা। হৈমন্তী চঞ্চল হয়ে উঠল। অবনীর দিকে চকিতে তাকালো। আসবেন একদিন? অবনী মাথা হেলিয়ে হাসল, যাব। এগিয়ে এসে মালিনী সবিস্ময়ে শুধল, ওকে আপনি চেনেন হেমদি? হৈমন্তী মালতীর মুখ লক্ষ্য করল। হ্যাঁ, ওর গাড়িতেই আমরা সেদিন গিয়েছিলাম। কেন? মালিনী জানে হেমদিরা প্রথম যেদিন আশ্রমে আসেন গাড়ি করেই এসেছিলেন। বাস খারাপ হয়ে যাবার গল্প সে শুনেছে, কিন্তু জানত না অবনীর গাড়িতেই হেমদিরা এসেছিল। সে কাছে ছিল না, অবনীকেও দেখেনি। মালিনী বলল, আমার ভাই ওর অফিসে চাকরি করে। ও, হৈমন্তী বুঝতে পারল। খানিকটা এগিয়ে এসে মালিনী বলবো কি বলবো না করে আবার বলল, লোক কিন্তু ভালো না। হৈমন্তী মুখ ফেরালো। খুব মদরদ খায়, মালিনী বলল। মালিনীর মুখ দেখছিল হৈমন্তী, যেন তার চোখ বলছিল, কি করে জানলে তুমি? মালিনী গলা একটু নামিয়ে বলল, আবার বাড়িতে একলা থাকে। মালিনীর গলার স্বরে এমন এক ইঙ্গিত ছিল যা কানে খারাপ লাগে। হৈমন্তী হঠাৎ কেমন বিরক্তি বোধ করল মালিনীর ওপর, অসন্তুষ্ট হল। ভৎসনার মতন করে হৈমন্তী বলল, পরচর্চা করতে হবে না, এখন চলো। মালিনী চুপ করে গেল। সন্ধ্যের পর বিজলীবাবু এলেন। সেই সময়টা তাঁর পক্ষে সাইকেল নিয়ে ঘুরে বেড়াবার উপযুক্ত সময় নয়। যেদিনই আসেন হেঁটে আসেন, হেঁটেই ফেরেন। হাতে কাগজে মোড়া একটা প্যাকেট, দেখলে মনে হয় কোনো জিনিস কিনে ফিরছেন। বাগানটুকু পেরিয়ে বারান্দায় ওঠার আগে বিজলীবাবু সিঁড়ির পাশের বেলঝাড় থেকে কয়েকটা বেলফুল তুলে নিলেন। তুলে ফুলের গন্ধ শুকতে শুকতে বারান্দায় এসে ডাকলেন, মিত্তির সাহেব। অবনী বেরিয়ে এলো। আরে এই যে, আসুন। বিজলীবাবু ডান হাতের মুঠো থেকে বেলফুল দেখালেন। আপনার বাগানের বেলি ফুলের খাসা গন্ধ তো মিত্তির সাহেব, মাটিতে কিছু দেন নাকি? বিজলীবাবু ইঙ্গিতপূর্ণ হাসি হাসলেন। যাবার সময় আরও কটা নিয়ে যাব। আমার দ্বিতীয়টির আবার লুকিয়ে চুরিয়েও 2-4টে বেল মাথায় গোঁজার শখ এখনো আছে। অবনী হেসে ফেললেন। যাবেন, পুরো বেল গাছটাই উপড়ে নিয়ে যেতে পারেন। বিজলীবাবু মজার মুখ করে মাথা নাড়তে নাড়তে বললেন, আমার বাড়ির মাটিটা তেমন সরেস নয়, বুঝলেন মিত্তির সাহেব। রসের মাটি থেকে 2-4টে ফুলই ভালো। হাসতে লাগলো অবনী। বিজলীবাবুও হাসলেন। অবনী বলল, চলুন বসা যাক। মধ্যের ঘর দিয়ে পাশের এক ঘরে এলো অবনী। ছোট চৌকো ঘর, দুদিকে জানলা, বাতি জ্বলছিল। বসার জন্য নিচু গোটা 3 চেয়ার,
একপাশে কালো রঙের এক আর্ম চেয়ার, একটা গোল সেন্টার টেবিল, একদিকে কাঠের ছোট একটি দেরাজ, বেতের বুককেসে কিছু এলোমেলো বই, দেওয়ালে একটা ক্যালেন্ডার। ঘরে আসবাবপত্র যা আছে তা সামান্য হলেও এই ঘরের পক্ষে যথেষ্ট। অবনীর এটা ঠিক বসার ঘর নয়, অবসর সময় কাটানোর নিভৃত ঘর। পানাদি এই ঘরে বসেই করে থাকে অবনী। বিজলীবাবু বসলেন, হাতের প্যাকেটের কাগজ খুললেন, একটি তোয়ালে জড়ানো নতুন বোতলটি তিনি অবনীর দিকে বাড়িয়ে দিলেন। গয়া থেকে আনিয়েছি। এসব জিনিস বুঝলেন মিত্তির মশাই, কখনো সখনো এদিকে দু একটা পাওয়া যায়, একেবারে গলা কেটে দাম নেয় বেটারা। অবনী দেখল হুইস্কি, ডিম্পল স্কচ, বলল, ভালো জিনিস। কুলিন, বসুন, সোডা আছে বোধহয়, দেখছি। অবনী চলে গেল। বিজলীবাবু সিগারেট ধরিয়ে এপাশ ওপাশ তাকালেন। একটা বই পড়েছিল, উঠিয়ে নিয়ে দেখলেন, রেখে দিলেন। ইলাস্ট্রেটেড উইকলির পাতা উল্টাতে লাগলেন, বিজ্ঞাপনের মেয়েদের ছবি দেখলেন ফুটিয়ে, চশমা খুলে মুছে নিলেন। খেতে খেতে বিজলীবাবু বললেন, আরে আপনাকে তো আসল খবরটা দিতেই ভুলে গিয়েছি মিত্তির সাহেব। আজ কার দর্শন পেলাম বলুন তো? কার? অবনী সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো। সেই চোখের ডাক্তার নীর এদিকে এসেছিল, ফিরছে, বাসে চাপল। আমার সঙ্গে দেখা হয়েছে, অবনী বলল। তাই নাকি? কোথায় দেখলেন? বিজলীবাবু উৎসাহ অনুভব করলেন। রাস্তায়, বাড়ির কাছেই, অফিস থেকে ফিরছিলাম, দেখা হলো। এদিকের একটি মেয়ের সঙ্গে এসেছিল। মালিনী? আরে ওই তো প্রণব কুটিরের পাশ দিয়ে যে গলি মতন রাস্তাটা নেমে গেছে তার মধ্যে থাকে, শশধর বাণিজ্যের মেয়ে। বাপ মরে গেছে কবে। ওর ভাইটা তো আপনার অফিসে কাজ করে। কে? কেষ্ট। ভালো নামটা যেন কি অনাদি টনাদি হবে। অবনী চিনতে পারল। বিজলীবাবু বললেন, মেয়েটা সুরেশ মহারাজের আশ্রমে থাকে আজকাল। বলে একটু থেমে অবনীর দিকে তাকিয়ে আবার বললেন, আপনাকে একবার বলেছিলাম মিত্তির সাহেব, একটি মেয়ে দিচ্ছি, রাখুন, রান্নাবান্না করবে, ঘর দোর দেখবে। তা আপনি রাজি হলেন না। রাখলে আরামই পেতেন। ওই মেয়েটির কথা ভেবেই বলেছিলাম। অবনী বিজলীবাবুর চোখ এবং মুখ দেখল। বিজলীবাবু অপ্রতিভ হলেন না, বললেন, ওই সব মেয়ে দেখতে দেখতে বর্ষার কলা গাছ হয়ে উঠেছে। বিজলীবাবুর চোখের তারা চিকচিক করে উঠল। ফেমিনাইন জেন্ডারের উপর তেমন ভক্তি নেই কেন মিত্তির সাহেব? অবনী কৌতুক অনুভব করল। বিজলীবাবু বরাবরই শব্দটা ওইভাবে বলেন, মাঝে মাঝে কথাটা জিজ্ঞেসও করেন। অবনীর ব্যাপারে তার কোথাও যেন এক ধরনের কৌতূহল ও অবিশ্বাস আছে। বিজলীবাবুর কাছে অবনী নিজের পারিবারিক পরিচয়টা এমনভাবে দিয়েছিল যাতে বিজলীবাবু কোনো কিছুই ঠিক মতন বুঝতে পারতেন না। অবনী পাত্রটুকু শেষ করল, চাপা হাসি মুখে বলল, আপনার কি মনে হয়? 5 রকম সন্দেহ হয়। যেমন? অবনী সিগারেট ধরালো। বিজলীবাবু মাথা নিচু করে অভ্যস্ত হাতে উভয়ের পাত্রে হুইস্কি ঢাললেন মাপ মতন। সোডা মেশাতে মেশাতে বললেন, কোথাও কোনো ব্রেকডাউন আছে নাকি? অবনী হাসল, জোরে নয়। অসুখ বিসুখও তো আপনার থাকার কথা নয়। বিজলীবাবু এক টুকরো অমলেট, কয়েকটা আদার কুচি মুখে দিলেন, দিয়ে চিবোতে লাগলেন। বিজলীবাবুর ধারণা ডিমে উত্তেজনা বৃদ্ধি হয়। অবনী অনেকটা ধোঁয়া গলায় টেনে নিল। বিজলীবাবু বললেন, অনেকে শুদ্ধাচারী থাকতে ভালোবাসে, সাধু সন্ন্যাসী মানুষ টানুষের কথা বলছি। তারা মিত্তির সাহেব ব্রহ্মচারী, বেটাদের সপ্তাহতেই পাপ পাপ ভাব। আরে মুখ্য পাপ কিসের? পাপটা তুই দেখলি কোথায়? নপুংসক হয়ে জন্মেছি নাকি জগতে? বলবে লালসা। আলবাত লালসা, দেহের লালসা সখী পাপ বলে গণ্য করে যারা, এ কথা কি ভুলে যায় তারা সে লালসা সৃজিয়াছে নিজে ভগবান? বিজলীবাবু ওমর খইয়া মাওড়াতে শুরু করেছেন। লালসা পাপ কিনা বলা যায় না, তবে অবনী ভাবল, লালসাও শেষ পর্যন্ত থাকে কোথায়? ভাবতে গিয়ে পানিয়ে তেমন জুত করে চুমুক দিতে না পেরে কেমন অস্বস্তি অনুভব করল। মানুষের ইন্দ্রিয়গুলো কি বাক্সে তুলে রাখবার জিনিস মিত্তির সাহেব? বিজলীবাবু বড় করে একটা চুমুক দিলেন, দিয়ে সিগারেট ধরালেন। দেশলাই কাঠি কানে দিয়ে সুড়সুড়ি দিতে দিতে বললেন, মূর্খ, শালারা সব মূর্খ। আমি বোকা নয়, গাদার বাচ্চা নই। মূর্খরাই এ জগতের মর্ম বোঝে না। আমার স্ট্রেট কথা,
যে কদিন বেঁচে পড়তে থাকবো আমি শালা রাজার মতন থাকবো। চোখ বুঝলে কে কার আমাদের আসা যাওয়া কে বা খোঁজ নেবে? সিন্ধু জলে বিন্দুসহ মিশে যাব সবে। বিজলীবাবুর মুখের ভাবটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। ফর্সা মুখের চামড়ায় সামান্য লালচে ভাব, কপালে কয়েক বিন্দু ঘাম, চোখ ঈষৎ অলস। চশমাটা তিনি খুলে ফেলেছেন। অবনী হেসে বলল, ড্রিঙ্ক, ফর ওয়ান্স ডেড ইউ শ্যাল নেভার রিটার্ন। হ্যাঁ, নেভার রিটার্ন। মাথা ঝাঁকালেন বিজলীবাবু। ছেলেবেলায় পদ্য পড়েননি? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক। আপনার সময় চলে যাচ্ছে, গ্রোয়িং ওল্ড। শেষকালে আফসোস হবে মিত্তির সাহেব। আপনার কোনো আফসোস নেই? এমনিতে নেই। বিজলীবাবু হাত তুলে নাড়লেন। একটা প্রাইভেট আফসোস অবশ্য আছে। আমার ডান বা দুদিকেই শূন্য কুম্ভ। বুড়ো আঙুল দিয়ে বিজলীবাবু তার ডান বা দেখালেন। অবনী ঠিক বুঝতে পারল না, তাকিয়ে থাকল। জিভের স্বাদের জন্য কয়েকটা ভাজা আলু মুখে দিল। বিজলীবাবু হাত বাড়িয়ে দেশলাই তুলে নিলেন। চোখের পাতা আধবোজা করে হাসলেন। বইয়ের কথা বলছি। আমার দুটো বই বাঁজা। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। আমার ভার্যাতে কিচ্ছু হলো না। অবনী বিজলীবাবুকে দেখছিল। বোঝা যায় না তেমন, তবু সন্দেহ হয় বিজলীবাবুর মনের গভীরে একটা ক্ষোভ আছে। সহসা অবনী চোখের সামনে কুমকুমের মুখ ভেসে উঠল। এক মাথা চুল, রিবন বাঁধা, সামনের দাঁতটা পড়ে গেছে। মেয়েটা এখনো আরও বড় হয়েছে, দাঁত উঠে গেছে এতদিনে। বিজলীবাবু শুধলেন, ভগবান টগবানে বিশ্বাস আছে মিত্তির সাহেব? অবনী যেন কুমকুমকে টুপ করে ডুবে যেতে দেখল। বিজলীবাবু সিগারেট ধরালেন। দু একটা জায়গায় বিজলীবাবু বললেন, যা মারার ওই ভগবান শালাই মারে। অবনী একটু হাসার মুখ করল, করে তার গ্লাসের বাকি পানীয়টুকু শেষ করল। সামান্য সময় চুপচাপ। বাইরের জানলা দিয়ে বাতাস আসছে, মাথার উপর পাখা চলছে, তবু গরম লাগছিল। বিজলীবাবু মুখ মুছলেন, চশমাটা পরলেন আবার। অবনীর চোখের তলা যেন ঈষৎ স্ফুরিত হয়েছে। সাদা জমিটা সামান্য লালচে, শ্বেত জমেছে মুখে। অবনী উঠে গিয়ে পাখাটা বাড়িয়ে দিল, দিয়ে ভেতরে চলে গেল। সামান্য পরে ফিরল আবার। বিজলীবাবু চোখ বন্ধ করে কোনো পুরনো বাংলা গানের সুর আলাপ করার চেষ্টা করছিলেন গুনগুন করে। ফিরে এসে অবনী আবার দুজনের গ্লাস তৈরি করল। বিজলীবাবু বললেন, কথায় কথায় আসল কথাটা ভুলে যাচ্ছি মিত্তির সাহেব। ওই যে মেয়েটি চোখের ডাক্তার, ওর ব্যাপার কি? কিসের ব্যাপার? এখানে এসে জুটল যে সুরেশ মহারাজের আত্মীয় নাকি? জিজ্ঞেস করিনি। কি নাম? হৈমন্তী। উপাধিটা কি? জানি না, জিজ্ঞেস করিনি। কোথা থেকে আসা? কলকাতা। বিজলীবাবু কয়েক মুহূর্ত চুপচাপ থেকে শেষে বললেন, একটু বয়স হয়ে গেছে, তা হোক, চেহারাটা আছে। বিয়ে টিয়ে করেছে বলে তো মনে হলো না। অবনী মাথা নাড়ল, জানি না, বোধহয় না। বিয়ে করলেও আজকাল অনেক মেয়ে মাথায় সিঁদুর দেয় না। ব্রাহ্ম হতে পারে, খ্রিস্টান হতে পারে, এরা অনেকে সিঁদুর পরে না। অবনী পরিহাস করে বলল, সুরেশ মহারাজ পাকা হিন্দু। বিজলীবাবু যেন মনে মনে হিসেব করলেন, না, মহারাজজির স্ত্রী হলে সিঁদুরটা থাকত। অবনী সিগারেট ধরালো, গা এলিয়ে বসে উল্টো দিকের জানলার দিকে তাকিয়ে থাকলো। বাইরে পেয়ারা ডাল নড়ছে অন্ধকারে। বারান্দার আলোর মৃদু আভায় ডালের কয়েকটি পাতা শাড়ির আঁচলের মতো মনে হচ্ছে। বিজলীবাবু বললেন, শুনেছি আজকাল আশ্রম টাশ্রম করতে হলে একজন করে মা লাগে। সুরেশ মহারাজ কি মা আমদানি করলেন? অবনী কোনো জবাব দিল না। উত্তরের অপেক্ষা করে শেষে বিজলীবাবু আবার বললেন, না মিত্তির সাহেব, আমাদের মহারাজজি আবার ওসব সাধনা ফাধনাও করেন না। মা আমদানি বা করবেন কেন? অবনী এবার কথা বলল, সেবা টেবা করতে এসেছে হয়তো। আপনার সুরেশ মহারাজের ভক্ত। ভক্তরাই তো সব লণ্ডভণ্ড করে দেয়, এ তো তারও বেশি ভক্তি। আপনার মতন মানুষ আর কটা পাবেন ফেমিনাইন জেন্ডার বাদ দিলে? অবনী হেসে ফেলল, আপনার সুরেশ মহারাজ কি মেয়েতে ভুলবে? ভোলা উচিত নয়, তবে দেবী কেমন তার উপরেই দেবতার সেলফ কন্ট্রোল। এ তো আমার কথা নয়, শাস্ত্রতেই দেখুন। অমন বোম তোলা খ্যাপা শিব, সেও উমাকে দেখে মজে গেল।
দেবীতেই সৃষ্টি, দেবীতেই প্রলয়, কিছু বলা যায় না। এই দেবীটি সুরেশ মহারাজের চোখ পুটিয়ে দিতে পারে, আবার বন্ধ করে দিতেও পারে। অবনী চেয়ারের কাঁধে মাথা হেলিয়ে চোখের পাতা বন্ধ করল। মাথা ভারী হয়ে আসছে। বিজলীবাবুর কথায় হাসবার চেষ্টা করল, তেমন হাসতে পারল না। রাত হয়েছে। বিজলীবাবু এইমাত্র চলে গেলেন। যাবার সময় তার বেলফুলের কথা মনে থাকল না, অবনীরও নয়। ফটক পর্যন্ত বিজলীবাবুকে এগিয়ে দিয়ে অবনী ফিরল। আজ একটু বেশি রকম খাওয়া হয়ে গিয়েছে। চোখে পরিষ্কার কিছুই দেখতে পাচ্ছিল না অবনী। ঝাপসা গাছপালা, বারান্দার একটু আলো, অভ্যস্ত পথে এলোমেলো হেঁটে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ঠান্ডা বাতাসে দাঁড়ালো সামান্য। পায়ে জোর পাচ্ছে না, হাত যেন কাঁপছে। সিগারেটের টুকরোটা অনাবশ্যক জোরে ছুঁড়ে ফেলে দিল। স্টেশনের দিক থেকে ভারী একটা শব্দ ভেসে আসছে। মালগাড়ি চলে যাচ্ছে। নিজের নিঃশ্বাস প্রশ্বাস হঠাৎ কেমন কষ্টকর লাগলো। মাথা তুলে আকাশ দেখার অথবা ঊর্ধ্বমুখে নির্মল বাতাস টানার বাসনা হলো। মাথা তুলতে গিয়ে অসম্ভব ভারী এবং বেসামাল লাগায় অবনী মাথা তুলল না। চোখের পাতা জুড়ে আসছিল। সিঁড়ির কাছাকাছি আসতে সহসা তার মনে হলো কে যেন ডাকলো। দাঁড়ালো অবনী। আস্তে আস্তে পিছন ফিরল। পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। অল্প একটু আলো সামনে, তারপর অন্ধকার। কিছু সময় দাঁড়িয়ে থাকলো অবনী। অপেক্ষা করল, না, কেউ নয়। সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে হঠাৎ তার মনে হলো গলার স্বরটা তার চেনা। কার যেন? কার? ললিতার। অবনী সঙ্গে সঙ্গে আবার ঘুরে দাঁড়ালো। যথাসম্ভব উজ্জ্বল চোখে তাকালো, না, কেউ না। অবনী এবার হাসল, জোরে নয়, মৃদু শব্দ করে, যেন নিজেকে শোনালো। অদ্ভুত এক চিন্তা এলো মাথায়। কখনো কখনো নাকি দূরে কোনো আত্মীয় টাত্মীয় মরে গেলে হঠাৎ তার ডাক শোনা যায়। প্রিমনিশন? টেলিপ্যাথি? ললিতা কি মারা গেল নাকি হঠাৎ? ননসেন্স। হুইস্কিটা ভালোই। মানি অর্ডারে ললিতা এখনও তার আত্মীয়। ঘরে ঢোকার সময় অবনী যেন সহসা তার পাশে বিজলীবাবুকে অনুভব করতে পারছে। সামান্য মুখ ফেরালো। বিজলীবাবু তার মুখের পাশে মুখ লাগিয়ে যেন চলেছেন। সারা মুখে একটা হাসি। হাসিটা ভালো লাগলো না অবনীর। বিজলীবাবুর বুক হাসিতে ফুলে উঠেছে ক্রমশ। বেলুনের মন বাড়ছে, শেষ পর্যন্ত ফেটে যাবে। বিরক্ত হয়ে অবনী মুখ ফিরিয়ে নিল। কানের পাশে বিজলীবাবু যেন ফিসফিস করে বললেন, ও কে? কে আবার? ললিতা? অবনী কোনো দিকে তাকালো না। বিজলীবাবুর মুখ যেন ফেটে যাওয়ার অবস্থা। ফেমিনাইন জেন্ডারের মজা কি জানেন? ওটা কি বোঝা যায় না। কখন কাকে দেখছেন, কি ভাবছেন। অবনী ঘরে চলে এলো। বিজলীবাবুর হাসি পিচকিরির রঙের মতন যেন তার চেতনার কোথাও ছিটিয়ে পড়েছে। বিছানায় এসে বসলো অবনী। বসলো এবং বিজলীবাবুকেই যেন মনে মনে বলল, ললিতাকে আপনি দেখেননি বিজলীবাবু? শরীরে আঙুল ছোঁয়ালে একসময় আমার সমস্ত কিছু জ্বলে যেত। পাকা বড় আঙুরের মতন শরীর, নখের দাগ লাগলে যেন ফেটে রস গড়িয়ে পড়বে। ললিতার জন্য আমি পাগল হয়েছিলাম। ওকে বিয়ে করার পর আগেও 3-4টে বছর ললিতাকে আমি রাক্ষসের মতন ভোগ করেছি। তখন আমার ধারণা আমি তাকে ভালোবাসতাম, অথচ পরে আমার প্রতি ওর আকাঙ্ক্ষা চলে গেল। আস্তে আস্তে ভালোবাসাও থাকলো না। তৃষ্ণার্তের পিপাসা মিটে গেলে যেমন হয়, তখন আর ললিতাকে ভালো লাগতো না। অকারণ অপ্রয়োজনীয় মনে হতো। আমাকেও ললিতার প্রয়োজন ছিল না। ভোগ স্পৃহা মরে গেলে ভোগ্য বস্তু ভোগ করা যায় না, উপভোগ নয়। আমার ভোগ স্পৃহা মরে গিয়েছিল। ললিতার স্বপ্ন দেখছিল অবনী। দেখছিল ওরা বিছানায় শুয়ে আছে, ললিতা ছাদের দিকে মুখ তুলে সোজা হয়ে শুয়ে, ললিতার দিকে পাশ ফিরে তার বালিশে কনুই রেখে সামান্য উঁচু হয়ে অবনী। ললিতার চোখ খোলা, ঠোঁট ফাঁক, দুটি সাদা চকচকে দাঁত বেরিয়ে রয়েছে, গলায় তুলসী মঞ্জরির মতন হার। অবনী ডান হাত আস্তে করে ললিতার মুখের কাছে আনলো, গালে ঠোঁটে আঙুলের ডগা বুলোলো। তারপর চোখের পাতা শেষে ডান হাতের 5টি আঙুল ও তালু দিয়ে ললিতার মুখ ঢেকে দিয়ে অবনী ললিতার বুকের ওপর মুখ নামালো। ললিতার হাত অবনীর মাথার চুলে এসে পড়েছে। নিরাচ্ছাদিত বুক ললিতার। অবনী পরিপূর্ণ যুবতী দেহের চুম্বন ও দংশন করল। ললিতা তাকে উৎফুল্ল করছিল, পীড়ন করছিল। তারপর সহসা সে অবনীর আলিঙ্গন থেকে মুক্তির জন্য বসল।
পর মুহূর্তে ললিতাকে আর বিছানায় দেখা গেল না। অবনী অতি দ্রুত তাকে অন্বেষণ করতে ঘরের বাইরে এলো। ঘর থেকে অন্য ঘর, বাদুর বাগানের বাড়ির শোবার ঘরে ললিতা যেন এইমাত্র ঘর থেকে চলে গেছে। তার খোলা জামা কাপড় বিছানায় ও মেঝেতে লুটোচ্ছিল। অবনীর চকিতে অন্য ঘরে চলে গেল। স্নানের ঘরে অবিরল জল পড়ছে। জানালায় জালের পর্দা, দরজায় জালের পর্দা, দেওয়ালে কোথাও একটু আলো। ললিতা মাথার ওপর শাওয়ার খুলে দাঁড়িয়ে আছে, নগ্ন, পালকের মতন বঙ্কিম নরম পিঠ, কোমর সামান্য ভারী, সদ্যসিক্ত কুম্ভের মতো পিছন, জলের ধারায় জঙ্ঘা, পায়ের ডিম অস্পষ্ট হয়ে আছে। অবনী এগিয়ে গেল ললিতার পিছনে, কাঁধ ধরে ঘুরিয়ে নিজের মুখোমুখি করল এবং সহসা অনুভব করল সেও নগ্ন। মাথার ওপর কলঘরের ফোয়ারা। জলধারার মধ্যে দাঁড়িয়ে এসে দেখল জলজ প্রাণীর মতন তাদের গায়ে শ্যাওলা ধরে যাচ্ছে, পানা জমে গিয়েছে, সবুজ কালো হয়ে গেল সব। ললিতা ধাক্কা মেরে তাকে ঠেলে ফেলে দিতে গেল, পারল না। অবনী হাত বাড়িয়ে ললিতাকে সরিয়ে দিতে গেল, পারল না। অবশেষে মাথার ওপরকার ফোয়ারার জলের ধারা হঠাৎ কেমন সুতোর মতন হয়ে মস্ত একটা জাল বোনা হয়ে গেল। শক্ত কালো জাল। কোনো জেলে বিশাল এক জাল ফেলে তাদের যেন ধরে ফেলেছে। সেই জালের মধ্যে শ্যাওলা ধরা পানা মাখা দুই জলজ প্রাণীর মতন তারা বন্দী। অবনী পাগলের মতন এই জাল কেটে বেরিয়ে যাবার চেষ্টা করতে গিয়ে দেখল ললিতাও দাঁত দিয়ে জাল কাটার চেষ্টা করছে। তারপর দুজনের আপ্রাণ জাল ছিঁড়ে পালিয়ে যাবার চেষ্টা। ঘুম ভেঙে গেল অবনীর। ভেঙে যাবার পরই তার মনে হলো সে জাল ছিঁড়ে পালিয়ে আসতে পেরেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখের পাতা খুলল। পাতা খুলতেই বিছানার মশারির জাল দেখল, বাতাসে কাঁপছিল সামান্য। অবনী ভীত ত্রস্ত হয়ে ছুটে পালাবার জন্য উঠে বসে টান মেরে মুখের সামনে থেকে মশারি সরিয়ে ফেলল। এত জোরে সে হাত দিয়ে মশারি টেনে সরালো যে মশারির খানিকটা ছিঁড়ে গেল। ততক্ষণে তার ঘুমের আচ্ছন্ন এবং ভ্রম ভেঙে গেছে। তবু একবার অবনী বিছানার মধ্যে তাকালো, না, কেউ নেই। মুখের সামনে থেকে মশারি সরিয়ে অবনী কিছুক্ষণ বসে থাকল। তার শরীরের খানিকটা মশারির মধ্যে, বাকিটা বাইরে। গলায় মুখে ঘাম জমে গেছে। দুঃস্বপ্ন দেখার মতো যেভাবে মানুষ তার ভীত বিমর্ষ ভাবটা ক্রমশ সইয়ে নেয়, অবনী সেইভাবে তার আতঙ্ক ও বিহ্বলতা কাটিয়ে নিচ্ছিল। শেষে উঠল, বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে বাতি জ্বালল। তৃষ্ণায় ঠোঁট গলা শুকিয়ে আছে। অবনী জল খেলো, খেয়ে বাথরুমে গেল। ফিরে এসে ঘড়ি দেখল, শেষ রাত 4টে বেজে গেছে। সিগারেট ধরালো। কি মনে করে বাতি নিভিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। এখন সমস্তই নিঃসার। বাইরে অন্ধকার, ঠান্ডা বাতাস আসছে দমকে দমকে। অন্ধকারে বাগানের গাছপালা ঘন ছায়ার মতন দেখায়। আকাশ কালো, কয়েকটি তারা এখনো চোখে পড়ে। সিগারেটের ধোঁয়া অবনীর স্নায়ুকে শান্ত ও স্বাভাবিক করছিল। স্বপ্নের উত্তেজনা অবসিত, অথচ তার অন্যমনস্কতা ও বিমর্ষতা বাড়ছিল। কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে থাকলো অবনী, সিগারেট শেষ করল, তারপর বিছানায় ফিরে এসে শুয়ে পড়ল। এই রকম স্বপ্ন সে আর দেখেনি। ললিতাকে কখনো কখনো সে এখনো স্বপ্ন দেখে, কিন্তু কোনোদিন এভাবে দেখেনি। এই স্বপ্ন অবনীর মনে হলো অদ্ভুত ভীতিকর। স্বপ্নে ললিতাকে সাহচর্য সুখ অথবা রমণ ক্রিয়া হেতু যে হর্ষোৎফুল্ল ভাব তা সে অনুভব করেছিল কিনা সে বিষয়ে সন্দেহ হয়। নির্দিষ্ট ও স্থায়ী ছবির মতন অবনী শুধু সেই বিভৎস জালটি দেখতে পাচ্ছিল। কালো, শক্ত, কঠিন। সেই জালের মধ্যে আদিম কোনো জলজ জীবের মতন নগ্ন দুটি নরনারীর সর্বাঙ্গে শ্যাওলা ও পানা। কেন যেন এই স্বপ্নের কোথাও অবনী তার অতীতকে খুঁজছিল। আজ এ পর্যন্ত। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।